হ্যালো স্টুডেন্টস, আগের ক্লাসে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে পাওয়া F সমান ma সূত্র দিয়ে কয়েকটি অঙ্ক করে আমরা ক্লাস শেষ করেছিলাম। আজকের ক্লাসে আমরা নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা প্রশ্নটা লিখি যে নিউটনের তৃতীয় সূত্র বিবৃত করো। নিউটনের তৃতীয় সূত্র বিবৃত করো। নিউটনের তৃতীয় সূত্রটা আমি আবার বলে দিই, তারপর উত্তরটা লিখছি। নিউটনের তৃতীয় সূত্র কি না, নিউটনের তৃতীয় সূত্র হলো প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। তো এখানে ক্রিয়া প্রতিক্রিয়া ব্যাপারটা বুঝতে হবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। ধরো দেওয়ালেতে হাত দিয়ে জোরে আঘাত করলাম, তার ফলে আমার হাতে ব্যথা হলো। কেন হাতে আঘাত লাগলো? না, আমি দেয়ালের উপরে একটা বল প্রয়োগ করেছিলাম, সেইটা হলো ক্রিয়া। আমি একটা ক্রিয়া দিয়েছিলাম, এর ফলে দেয়ালও আমার উপরে সমান এবং বিপরীত একটা প্রতিক্রিয়া দিল। ওই দেওয়াল যে বলটা প্রতিক্রিয়া হিসেবে দিল আমার হাতের উপরে, তার জন্য আমার হাতে আঘাত লাগলো। তাহলে বোঝা গেল যে একটি বস্তু আর একটা বস্তুর উপরে যে বল প্রয়োগ করছে সেটা হচ্ছে ক্রিয়া, আর অপর বস্তুটা প্রথম বস্তুর উপরে বিপরীতমুখী যে বল প্রয়োগ করছে সেটা হলো প্রতিক্রিয়া। তাহলে বোঝা গেল যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি। নিউটনের তৃতীয় সূত্র বিবৃতি হলো এটা যে প্রত্যেক ক্রিয়ারই এরকম একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে আমরা উত্তরটা লিখি, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এটা হলো নিউটনের তৃতীয় সূত্রের বিবৃতি। এখন এই সূত্রের মধ্যে রয়েছে দেখো ক্রিয়া এবং প্রতিক্রিয়া। তাহলে আমাদের জানতে হবে ক্রিয়া ও প্রতিক্রিয়া কাকে বলে। তাহলে প্রশ্নটা লিখি যে ক্রিয়া ও প্রতিক্রিয়া কাকে বলে। ক্রিয়া ও প্রতিক্রিয়া কাকে বলে? কি বললাম একটু আগে যে হাত দিয়ে দেয়ালের উপরে আঘাত করলে পরে আমাদের হাতে ব্যথা লাগে। তো দেয়ালের উপরে যেটা প্রয়োগ করা হয় সেই বলটা হচ্ছে ক্রিয়া, আর দেওয়াল আমাদের হাতের উপরে যে বল প্রয়োগ করছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া কাকে বলবো? না, উত্তরটা হলো যে একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করলে
অন্য বস্তুটিও প্রথম বস্তুর উপর বিপরীত মুখে একটি বল প্রয়োগ করে। একটি বল প্রয়োগ করে। এখানে এই প্রথম বস্তুর প্রয়োগ করা বলই হলো ক্রিয়া। প্রথম দ্বিতীয় বস্তুর উপর দ্বিতীয় বস্তুর উপর প্রয়োগ করা বল হলো ক্রিয়া। এবং দ্বিতীয় বস্তুর দ্বারা প্রথম বস্তুর উপর বিপরীত বিপরীতমুখী প্রযুক্ত বলই হলো প্রতিক্রিয়া। হলো প্রতিক্রিয়া। আমরা ক্রিয়া প্রতিক্রিয়া কি সেটা জানতে পারলাম। এবার ক্রিয়া প্রতিক্রিয়া উদাহরণ দিয়ে বোঝাও যদি বলে, তাহলে ওই প্রথমে যেটা বললাম যে দেওয়ালের উপর দিয়ে যদি একটা ঘুষি মারা হয় তাহলে আমাদের হাতে আঘাত লাগে। এখানে দেয়ালের উপরে যে বল প্রয়োগ করছি সেটা হলো গিয়ে ক্রিয়া, আর দেয়াল হাতের উপরে যে বল প্রয়োগ করছে বিপরীত দিকে সেটা হলো প্রতিক্রিয়া। ক্রিয়া প্রতিক্রিয়ার উদাহরণ। তারপরে প্রশ্ন আমরা লিখি যে তৃতীয় সূত্র থেকে নিউটনের এই যে তৃতীয় সূত্র, তৃতীয় সূত্র থেকে আমরা কি কি ধারণা করতে পারি। নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা কি কি ধারণা করতে পারি। আমরা কি কি ধারণা না, আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে জানতে পারি ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে। ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে জানতে পারি, এটা জানতে পারি যে এই প্রকৃতিতে একক বল বলে কিছু হয় না। বল সব সময় জোড়ায় জোড়ায় থাকে। একটা বস্তু আর একটা বস্তুর উপরে ক্রিয়া দেয়
অপর বস্তু প্রথম বস্তুর উপরে প্রতিক্রিয়া দেয়। আর ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু সবসময় ভিন্ন বস্তুর উপরে ক্রিয়া করে। 2 নম্বর। 3 নম্বরে আমরা জানতে পারি যে দুটি বস্তু স্পর্শ করে না থাকলেও বস্তু দুটির মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া থাকতে পারে। আর কি জানতে পারি না, ক্রিয়া প্রতিক্রিয়া একটা বিন্দুতে কিংবা এক সরলরেখায় যদি কাজ না করে তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া একে অপরকে প্রতিমিত করতে পারবে না, অর্থাৎ সাম্যাবস্থা সৃষ্টি হবে না। তাহলে এই পয়েন্টগুলো আমরা জানতে পারছি। প্রথম পয়েন্ট হলো ক্রিয়া প্রতিক্রিয়া সম্পর্কে জানতে পারি। ক্রিয়া ও প্রতিক্রিয়া সম্পর্কে জানতে পারি। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো প্রকৃতিতে একক বল বলে কিছু হয় না। বল সব সময় ক্রিয়া প্রতিক্রিয়া রূপে, বল সব সময় ক্রিয়া প্রতিক্রিয়া রূপে ক্রিয়া ও প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর মধ্যে ক্রিয়াশীল হয়। দুটি ভিন্ন বস্তুর মধ্যে ক্রিয়াশীল হয়। 3 নম্বর পয়েন্ট হলো দুটি বস্তু স্পর্শ করে না থাকলেও দুটি বস্তু পরস্পরকে স্পর্শ করে না থাকলেও তাদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া থাকতে পারে। ক্রিয়া প্রতিক্রিয়া থাকতে পারে, এটা হলো আমাদের 3 নম্বর পয়েন্ট। তারপর হচ্ছে 4 নম্বর পয়েন্ট। ক্রিয়া ও প্রতিক্রিয়া একটি বিন্দুতে ও এক সরলরেখায়
কাজ না করলে একটি বিন্দুতে এক সরলরেখায় কাজ না করলে একে অপরকে প্রতিমিত করতে পারে না। একে অপরকে প্রতিমিত করতে পারে না। বা সাম্যাবস্থা সৃষ্টি হয় না। হয় না। এই 4 নম্বর পয়েন্টটা দেখো, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। টেবিল একটা বই আছে, বইটাকে আমি ধাক্কা দিয়ে দিলাম, তো বইটাও তো আমার উপর সমান প্রতিক্রিয়া বল দিল, কিন্তু দেখা গেল যে বইটা সরে গেল। তাহলে যদি সমান হতো ক্রিয়া প্রতিক্রিয়া, তাহলে বইটা সরে যাওয়ার কথা ছিল না। এক্ষেত্রে ব্যাপারটা হলো যে এই যে ক্রিয়া প্রতিক্রিয়া এক সরলরেখায় কাজ করলো না, অথবা বইটা সম্পূর্ণরূপে প্রতিক্রিয়া দেওয়ার সামর্থ্য নাই, সেই জন্য ওই ক্রিয়া প্রতিক্রিয়া এক বিন্দুতে এবং এক রেখায় কাজ করতে পারলো না বলে, এবং বইটা টেবিলের সঙ্গে যে যুক্ত আছে সেখানে বইটার যে ওয়েট, সেই ওয়েটটা টেবিলের উপর পড়ছে, টেবিল ও বইয়ের উপরে একটা লম্ব প্রতিক্রিয়া বল দিচ্ছে। সেই লম্ব প্রতিক্রিয়া বলটা যদি সাফিসিয়েন্ট হতো, অর্থাৎ বইটার ভর যদি সাফিসিয়েন্ট হতো, তাহলে কিন্তু ওই বল আর টেবিলের মধ্যে যে ঘর্ষণ বল, সেই ঘর্ষণ বল যথেষ্ট হতো, তার ফলে বইটা সম্পূর্ণ প্রতিক্রিয়া দিতে পারত। তো সেই জন্য বইটা যেহেতু সম্পূর্ণ প্রতিক্রিয়া দিতে পারছে না, তার আগেই বইটা গতিশীল হয়ে যাচ্ছে। এরকম অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, যে একটা বড় পাথরের টুকরোকে ধাক্কা দেওয়া হলো, পাথরের টুকরোটা সরে গেল। এখন ক্রিয়া প্রতিক্রিয়া যদি একটা বিন্দুতে এবং এক সরলরেখায় না প্রযোজ্য হয়, এবং যদি যার উপরে বল প্রয়োগ করা হচ্ছে সে যদি সাফিসিয়েন্ট প্রতিক্রিয়া দিতে না পারে, তাহলে কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া একে অপরকে প্রতিমিত করতে পারবে না, তার ফলে সাম্যাবস্থা সৃষ্টি হবে না। যাই হোক, এই 4টে পয়েন্ট আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে জানতে পারছি। এবার আমরা বলবো যে নিউটনের তৃতীয় সূত্র প্রমাণ করে দেখাও একটি পরীক্ষার দ্বারা। একটি পরীক্ষার দ্বারা নিউটনের তৃতীয় সূত্র প্রমাণ করো। নিউটনের তৃতীয় সূত্র প্রমাণ করো। এখন নিউটনের তৃতীয় সূত্র প্রমাণ করার জন্য যে পরীক্ষাটা আমি বলবো সেটা আমি এখানে লিখছি না, আমি শুধু বলে দিচ্ছি, তোমরা ভালো করে শোনো, শুনলে পরেই বুঝতে পারবে। দুটো স্প্রিং তুলা যন্ত্র নেওয়া হলো। স্প্রিং তুলা যন্ত্র দুটোর যে হুক আছে, সেই হুক দুটোকে একে অপরের সঙ্গে আটকে দেওয়া হলো। এইবার একটা স্প্রিং তুলা যন্ত্রের আংটা দেওয়ালের সঙ্গে লাগিয়ে দেওয়া হলো, দেওয়ালে কোনো একটা আংটা আছে, সেই আংটার সঙ্গে এঁটে দেওয়া হলো। এইবার অপর যে স্প্রিং তুলা যন্ত্রটা রয়েছে তার আংটা ধরে আমি এক হাত দিয়ে জোরে টানলাম, অর্থাৎ একটা বল প্রয়োগ করলাম। দেখা গেল যে আমি যে স্প্রিং তুলা যন্ত্র দিয়ে আমি টানছি, এবং তার ফলে টানার ফলে আমার হাতের সঙ্গে যুক্ত স্প্রিং তুলা যন্ত্রের সূচক বা কাঁটা যে দাগে স্পর্শ করছে, দেওয়ালের সঙ্গে আটকানো স্প্রিং তুলা যন্ত্রের
সূচকও ঠিক সেই দাগ স্পর্শ করছে। আমার বল প্রয়োগের ফলে যদি দেখা যায় যে আমার সঙ্গে হাতের সঙ্গে যুক্ত স্প্রিং তোলা যন্ত্রের কাঁটা বা সূচক 5 নিউটন পাঠ দেখায়, তাহলে দেওয়ালের সঙ্গে যুক্ত ওই স্প্রিং তোলা যন্ত্রের পাঠও 5 নিউটন দেখাচ্ছে। তাহলে এই পরীক্ষা দ্বারা কি প্রমাণ হচ্ছে যে আমি যে ক্রিয়া প্রয়োগ করছি সেটা 5 নিউটন, আর দেওয়াল ও বিপরীত দিকে সমান প্রতিক্রিয়া দিচ্ছে, 5 নিউটনই দিচ্ছে। তাহলে দেওয়াল তো মানুষ নয়, তাহলে দেওয়াল যে প্রতিক্রিয়া দিচ্ছে সেটা সমান হলো কি করে? তাহলে এটা নিশ্চয়ই প্রমাণিত হলো যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া সবসময় ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান হয় আর বিপরীতমুখী হয়। তাহলে নিউটনের যে তৃতীয় সূত্র, প্রত্যেকটা ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এই পরীক্ষার দ্বারা এটা প্রমাণিত হয়। ঠিক আছে, এবার আমরা যাচ্ছি নিউটন তৃতীয় সূত্রের কতগুলো ঘটনা, তৃতীয় সূত্রের দ্বারা কতগুলো ঘটনার ব্যাখ্যা। কতগুলো ঘটনা আছে যেগুলো নিউটনের তৃতীয় সূত্র দিয়ে ব্যাখ্যা করা যায়। যেমন হচ্ছে রকেটের গতি। তাহলে আমরা লিখি যে রকেটের গতি তৃতীয় সূত্র দ্বারা ব্যাখ্যা করো। রকেটের গতি নিউটনের তৃতীয় সূত্র দ্বারা ব্যাখ্যা করো। এই উত্তরটা আমরা লিখছি না, মুখে বলে দিচ্ছি। রকেটের মধ্যে জ্বালানি কক্ষ থাকে, সেই জ্বালানি কক্ষে জ্বালানি থাকে। সেই জ্বালানি যখন দহন হয়, দহনের ফলে গ্যাস উৎপন্ন হয়, সেই গ্যাসটা একটা সরু নল দিয়ে বাইরে বেরিয়ে আসে। রকেট থেকে সরু নল দিয়ে বাইরে বেরিয়ে আসে। ওই সরু নল দিয়ে যখন গ্যাসটা বেরিয়ে আসছে, তখন কেন গ্যাসটা বেরিয়ে আসছে না, রকেট ওই গ্যাসের উপরে একটা বল প্রয়োগ করছে, অর্থাৎ ক্রিয়া প্রদান করছে, সেই ক্রিয়ার জন্য গ্যাসটা বেরিয়ে আসছে। আবার এদিকে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে ওই উৎপন্ন গ্যাস যখন বেরিয়ে আসছে, তখন গ্যাসটাও সমান ও বিপরীত প্রতিক্রিয়া দিচ্ছে রকেটের উপরে। এই গ্যাসের বিপরীতমুখী প্রতিক্রিয়ার কারণে রকেট সামনের দিকে গতিশীল হচ্ছে। তো এটা হলো গিয়ে নিউটনের তৃতীয় সূত্রের দ্বারা রকেটের গতির ব্যাখ্যা। আরো কিছু উদাহরণ আছে, যেমন ধরো গুলি ছোড়ার সময় বন্দুক পিছনের দিকে সরে যায় কেন? যখন গুলি ছোড়া হয়, ব্যাখ্যাটা বলে দিচ্ছি, আমরা লিখছি না। যখন গুলি ছোড়া হয় তখন বন্দুক গুলির উপরে একটা বল প্রয়োগ করে, সেই বলটা হলো ক্রিয়া। এই ক্রিয়ার ফলে গুলিটা বন্দুক থেকে বেরিয়ে আসে। বন্দুকের গুলিটাও বন্দুকের উপর নিউটনের তৃতীয় সূত্র অনুসারে বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। গুলির এই প্রতিক্রিয়া বলের জন্য বন্দুক পিছনের দিকে সরে আসে। বন্দুকের ক্রিয়ার জন্য গুলি বেরিয়ে যায়, আর গুলির প্রতিক্রিয়ার জন্য বন্দুক পিছনের দিকে সরে যায়। ঠিক সেই রকম আরেকটা উদাহরণ আছে, নৌকা থেকে কোনো যাত্রী লাফিয়ে
ঘাটে নামার সময় নৌকা পিছন দিকে সরে যায় কেন? নৌকা পিছনের দিকে সরে যায় কেন? এই উত্তরটা আমরা বলে দিচ্ছি। না, নৌকা থেকে যখন কোনো যাত্রী লাফিয়ে ঘাটে নামে তখন ওই যাত্রী পা দিয়ে নৌকার উপরে একটা বল প্রয়োগ করে। এই বলটাই হলো ক্রিয়া। এই ক্রিয়ার ফলে নৌকাটা পিছনের দিকে সরে যায়। আর নৌকাও নিউটনের তৃতীয় সূত্র অনুসারে যাত্রীর পায়ের উপরে একটা বল প্রয়োগ করে। এই বলটা হলো প্রতিক্রিয়া। এটা বিপরীতমুখী বল। যেদিকে নৌকা সরে যাচ্ছে তার বিপরীত দিকে নৌকা যাত্রীর পায়ের উপরে একটা বল প্রয়োগ করেছে, যেটা হলো প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়ার কারণে যাত্রীর লাফিয়ে ঘাটে নামতে সুবিধা হয়। সুতরাং এই সমস্ত ঘটনাগুলো, এই যে ঘটনাগুলো লিখলাম, হ্যাঁ, এই ঘটনাগুলোর সাহায্যে, এই ঘটনাগুলো ব্যাখ্যা নিউটনের তৃতীয় সূত্রের সাহায্যে দেয়া গেল। এই একটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা হলো 4 নম্বর। এই চারটে ঘটনা, প্রথমটা একটা পরীক্ষা দেখানো হয়েছে, আর পরের তিনটে ঘটনার কথা বলা হয়েছে, যে ঘটনাগুলো নিউটনের তৃতীয় সূত্র দ্বারা আমরা ব্যাখ্যা করলাম। এইবার আমরা আসি রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র সম্পর্কে। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি? আমি আগে বলে নিই, দিয়ে তারপর লিখছি যে কোনো স্থিতিস্থাপক সংঘর্ষ, ধরো দুটো বস্তুর মধ্যে একটা স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে, একটা বস্তু একটা বস্তুকে ধাক্কা দিচ্ছে। এই স্থিতিস্থাপক সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ একই থাকবে। তাহলে উত্তরটা কি? না, কোন স্থিতিস্থাপক সংঘর্ষের আগে ও পরে, কোন স্থিতিস্থাপক সংঘর্ষের আগে এবং পরে মোট ভরবেগ একই থাকে।
কোনো স্থিতিস্থাপক সংঘর্ষের আগে ও পরে মোট ভরবেগ একই থাকে। স্থিতিস্থাপক সংঘর্ষ কেন বলা হয়েছে? না, একটা বস্তু আরেকটা বস্তুর উপরে সংঘর্ষ করার সময় যদি ধরো একটা বস্তু এমন ভাবে ধাক্কা দিল যে একটা বস্তু বিকৃত হয়ে গেল, কিংবা একটা বস্তু এমন দ্বিতীয়টাকে বিকৃত করলো তার ভিতরে ঢুকে গেল, সেরকম হলে হবে না। একটা বস্তু একটা বস্তুকে সংঘর্ষ করবে এবং তার ফলে দুটো বস্তুর কোনোটারই কোনো বিকৃতি ঘটবে না, তো সেটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। এইরকম স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের আগে দুটো বস্তুর মোট ভরবেগ যা ছিল, সংঘর্ষের পরেতেও ওই দুটো বস্তুর মোট ভরবেগ সেটাই থাকবে, একই থাকবে। এটা হলো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। এইবার এটা একটা উদাহরণ দিলে পরিষ্কার বোঝা যাবে। উদাহরণ একটা দিলে পরিষ্কার তোমরা বুঝতে পারবে। দেখো উদাহরণটা, যেমন এই দুটো বস্তু ধরো, এই বস্তু একটা বড় বস্তু একটা ছোট বস্তু একে অপরকে ধাক্কা দিয়েছে। প্রথম বস্তুর ভর ধরো m1, দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে m2। প্রথম বস্তুর ভর হচ্ছে m1 আর দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে m2। প্রথম বস্তুটা u বেগে চলছিল, u1 বেগে চলছিল, আর দ্বিতীয় বস্তুটা u2 বেগে চলছিল। এখন এরা ধাক্কা দেওয়ার পরেতে তাদের বেগ পরিবর্তন হয়ে গেল। এই বড় বস্তুটার বেগ u1 থেকে v1 হয়ে গেল, আর দ্বিতীয় বস্তুটার বেগ u2 থেকে v2 হয়ে গেল। ভর একই থাকবে, ভর এরও m1, এরও হচ্ছে m2। তাহলে ওই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? সংঘর্ষ যখন ঘটে নাই তখন এই দুটোর মোট ভরবেগ যা হবে, সংঘর্ষ ঘটে যাওয়ার পরে এই বস্তু দুটোর ভরবেগ সে একই থাকবে। তাহলে সংঘর্ষের আগে প্রথম বস্তুর ভরবেগ কত ছিল? m1 u1, আর দ্বিতীয় বস্তু ছিল m2 u2। এদের মোট ভরবেগ তাহলে যোগ, এইটা যা ছিল সংঘর্ষের পরে মোট ভরবেগ একই থাকবে, অর্থাৎ m1 v1 প্লাস m2 v2, এটা হবে। তাহলে m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2 হবে। অর্থাৎ সংঘর্ষের আগে মোট যে ভরবেগ ছিল সংঘর্ষের পরে তো সে একই মোট ভরবেগ হবে। এইবার এখানে আমরা একটা প্রশ্ন করব যে বস্তুর ভর যদি স্থির না থাকে তাহলে কি F ইকুয়াল টু m এর সূত্র প্রযোজ্য হবে? না, হবে না। কারণ বুঝতেই পারছো যে আমরা যখন এই চ্যাপ্টারের প্রথম দিকে বলেছিলাম তখন বলেছিলাম যে বল হচ্ছে ত্বরণের সঙ্গে সমানুপাতিক, F ভেরিজার a, যেখানে m সমান স্থির,
ভর সমান স্থির, তাহলে ভর স্থির থাকলে তবে F সমান m এ এই সূত্র প্রযোজ্য হবে, নাহলে হবে না। তাহলে প্রশ্নটা জেনে রাখা ভালো, তাই প্রশ্ন এবং উত্তর দুটোই লিখে রাখছি যে ভর যদি স্থির না থাকে, ভর স্থির না থাকলে F সমান m এ সূত্র কি প্রযোজ্য হবে? এই সূত্রেতে m স্থির আছে, তো যদি স্থির, এই সূত্র প্রয়োগ করতে গেলে ভরকে স্থির থাকতে হবে, ভর স্থির না থাকলে এই সূত্র প্রযোজ্য হবে না। তাহলে উত্তরটা হলো প্রযোজ্য হবে না। তাহলে এখন প্রশ্ন করা যেতেই পারে, সেক্ষেত্রে যদি ভর স্থির না থাকে, ভর যদি পরিবর্তিত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে প্রযুক্ত বলকে নির্ণয় করব? তাহলে আমরা লিখি প্রশ্নটা যে ভর স্থির না থাকলে কিভাবে প্রযুক্ত বল নির্ণয় করা যাবে, উদাহরণ দাও। ভর স্থির না থাকলে কিভাবে প্রযুক্ত বল নির্ণয় করা যাবে? উদাহরণ দাও। আমরা জানি যে F সমান F সমান mv মাইনাস u বাই ডেল্টা টি ক্ষুদ্র সময়। একটা ক্ষুদ্র সময়ের মধ্যে যদি ভরবেগের পরিবর্তন হয়, একটা অল্প সময়তে যদি ভরবেগের পরিবর্তন হয়, তাহলে সেই ভরবেগের পরিবর্তনটা বলের সঙ্গে, প্রযুক্ত বলের সঙ্গে সমান হয়। তাহলে ভরবেগের পরিবর্তন জেনে প্রযুক্ত বলকে নির্ণয় করতে হবে যদি m স্থির না থাকে। এই সমীকরণেতে ধরো যদি বেগ দুটো স্থির থাকে, বেগটা সমবেগে চলছে, কিন্তু ভর পাল্টে যাচ্ছে, তাহলে তখন mটা ডেল m হয়ে যাবে, ডেল m ইন্টু ভি বাই ডেল টি। তাহলে f এর মান সেক্ষেত্রে নির্ণয় করতে গেলে, ভর যদি স্থির না থাকে, তাহলে আমাকে বল নির্ণয় করতে গেলে এই সূত্র প্রয়োগ করতে হবে, বল সমান ভরবেগের পরিবর্তনের হার, যদিও সেখানে সময়টা খুব ক্ষুদ্র হতে হবে, সে ক্ষুদ্র সময়ের ক্ষেত্রে। তাহলে আমরা লিখতে পারি এটাকে যে f ইকুয়াল টু, অতএব f সমান ডেল পি, ডেল
পি বাই ডেল টি, যেখানে ডেল পি সমান ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন। এবার এর একটা উদাহরণ দিতে বলা হয়েছে। একটা উদাহরণ বলছি শোনো, একটা বোতল আছে, বোতলের নিচে একটা ছিদ্র আছে, বোতলের মধ্যে জল ভরা আছে। এবার সেই ছিদ্র দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। এখন যে জল বেরিয়ে যাচ্ছে সেই জল সমবেগে বেরিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে যে জলটা বেরিয়ে যাচ্ছে সেই জলের উপরে একটা বল প্রযুক্ত হচ্ছে, সেই বলটাকে আমাকে নির্ণয় করতে হবে। আমরা কি করে নির্ণয় করব? না, এই যে জলটা বেরিয়ে যাচ্ছে সেই জলের একটা নির্দিষ্ট বেগ আছে, সেই বেগটা সমবেগ। এখন জল যখন বেরিয়ে যাচ্ছে একটু একটু করে, তখন জলের ভর কিন্তু কমছে। তাহলে আমরা কি বলতে পারি? না, এই যে জল বের হয়ে যাচ্ছে, জলের ভর যে কমছে, তাহলে আমাদেরকে জলের ভরবেগের পরিবর্তন কি হচ্ছে সেটা বের করতে হবে। এখানে কিন্তু ভর স্থির নয়, সুতরাং এফ সমান এম এ প্রয়োগ করা যাবে না। তাহলে আমরা এখানে কি প্রয়োগ করতে পারি? না, এফ সমান ডেল পি বাই ডেল টি। ডেল পি হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, ডেল পি বাই ডেল টিটা হলো ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ওই ভরবেগের পরিবর্তনের হার দিয়ে আমরা এফ কে ডিনোট করতে পারি, এফ কে নির্দেশ করতে পারি। তাহলে এফটা হবে গিয়ে ডেল পি বাই ডেল টি। আবার ডেল পি মানে হচ্ছে গিয়ে ডেল এম ভি বাই ডেল টি। এখানে ভিটা বলা হয়েছে সমবেগ, তাহলে ভিটা কনস্ট্যান্ট, তাহলে শুধুমাত্র ডেল এম বাই ডেল টি হবে ইন্টু ভি। এখন এইটা পরিষ্কার করে লিখলে তোমরা বুঝতে পারবে। আমি একটা লিখি, যেমন উদাহরণটা দেওয়া হলো যে, যেমন একটি জলপূর্ণ বোতল থেকে নিচের ছিদ্র দিয়ে, বোতলের নিচে ছিদ্র দিয়ে নিচের ছিদ্র দিয়ে সমবেগে জল বের হচ্ছে। তাহলে এই জলের উপরেতে কত বল প্রযুক্ত হচ্ছে সেটা আমাদের বার করতে হবে। জলের উপর যে বল প্রযুক্ত হচ্ছে তার মান সমান এফ সমান ডেল পি বাই ডেল টি সমান ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। এই যে ডেল পি ভরবেগের পরিবর্তন। এখন আমাদের এখানে উদাহরণতে বলা আছে যে জলটা সমবেগে পড়ছে,
তাহলে ভর বেগের মধ্যে বেগটা স্থির, তাহলে বেগটা স্থির বলে তার তো পরিবর্তন হচ্ছে না, সেই জন্য সেটা ভি হিসেবে বাইরে বের করা হলো। আর ভর বেগের পরিবর্তনের মধ্যে তাহলে কার পরিবর্তন হচ্ছে? ভরের পরিবর্তন হচ্ছে, কারণ জল আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছে, তাহলে বোতলে জলের ভর কমে যাচ্ছে। তাহলে জলের পরিবর্তনের যে হারটা, জলের ভরের পরিবর্তনের যে হারটা, সেইটাকে যদি সমবেগ দিয়ে গুণ করা হয় তাহলে আমরা প্রযুক্ত বল পেয়ে যাব। তাহলে বলটা সমান হচ্ছে ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। তাহলে পরে ভর স্থির না থাকলে কিভাবে আমরা প্রযুক্ত বল পরিমাপ করব সেটা এখান থেকে বোঝা গেল। এবার আমরা রকেটের গতিকে ব্যাখ্যা করব। রকেটের গতিকে ব্যাখ্যা করব এই রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে। আগে আমরা রকেটের গতি ব্যাখ্যা করেছি নিউটনের তৃতীয় সূত্র দিয়ে, এখন আমরা রকেটের গতিকে ব্যাখ্যা করব রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে। তাহলে প্রশ্নটা হলো, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র দিয়ে রকেটের গতি ব্যাখ্যা করো। রকেট যখন গতিতে চলে তখন কি ঘটনা ঘটে না, রকেটের মধ্যে যে জ্বালানি কক্ষ আছে সেই জ্বালানি দহনের ফলে উৎপন্ন গ্যাস একটা সরু নল দিয়ে বেরিয়ে যায়। গ্যাস যেহেতু বেরিয়ে যাচ্ছে তাহলে রকেটের ভর কি হচ্ছে? কমে যাচ্ছে। তাই একই সময়ে রকেটের ভরবেগের ও গ্যাসের ভরবেগের পরিবর্তন হচ্ছে। রকেটের ভরবেগের পরিবর্তন হচ্ছে, আর যে গ্যাসটা বেরিয়ে যাচ্ছে সেটাও তো আস্তে আস্তে বেশি পরিমাণ হচ্ছে। প্রথমে অল্প বেরোলো, তারপর আরো বেরোলো, তারপর আরো বেরোলো। তাহলে গ্যাসের ভরবেগও পাল্টাচ্ছে, রকেটের ভরবেগও পাল্টাচ্ছে একই সময়ে। তো এই দুই ভরবেগের পরিবর্তনের হার কিন্তু সমান হবে। তো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে এই দুই ভরবেগের পরিবর্তনের হার সমান হবে। তাহলে আমরা লিখতে পারি যে রকেটের ভরবেগের পরিবর্তনের হার সমান গ্যাসের ভরবেগের পরিবর্তনের হার। রকেটের ভরবেগের পরিবর্তনের হার সমান গ্যাসের ভরবেগের পরিবর্তনের হার। গ্যাসের রকেটের ভরবেগের পরিবর্তনের হার সমান গ্যাসের ভরবেগের পরিবর্তনের হার। আমরা মনে করি ওই যে রকেটের যে ভরবেগ, রকেটের ভরবেগ হচ্ছে যে বড় হাতের এম ইন্টু ছোট হাতের ইউ, এম ইউ। তাহলে ভরবেগের পরিবর্তন হার হবে এম ইউ বাই টি। অতএব এম ইউ বাই টি। এখন ক্ষুদ্র পরিমাণ ভরবেগের পরিবর্তন হচ্ছে, তাহলে কি কি? এটা হচ্ছে ডেল্টা
ডেল্টা mu বাই ডেল্টা টি। এটা হলো রকেটের ভরবেগের পরিবর্তনের হার। আর গ্যাসের ভরবেগের পরিবর্তনের হার ধরলাম ডেল্টা ভি বাই ডেল্টা টি। এই যে অল্প সময়, এই অল্প সময়ে একই সঙ্গে যতটা ভরবেগের পরিবর্তন হচ্ছে রকেটের, ততটাই ভরবেগের পরিবর্তন হচ্ছে গ্যাসের। তাই জন্য লেখা হলো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে রকেটের ভরবেগের পরিবর্তনের হার সমান গ্যাসের ভরবেগের পরিবর্তনের হার। তো এইটাকে আমরা যদি ভরবেগের পরিবর্তন হার মানেই হচ্ছে বল, আগের প্রশ্নটি বললাম, তাহলে এটাকে যদি আমরা ধরি যে অতএব F1 সমান, এটাকে যদি ধরি F1 সমান F2, তাহলে অর্থাৎ কি পাচ্ছি না ক্রিয়া প্রতিক্রিয়া, এটা যদি ক্রিয়া হয় এটা প্রতিক্রিয়া হবে। যেহেতু যেদিকে গ্যাস বেরিয়ে যাচ্ছে আর যেদিকে রকেট যাচ্ছে সেই অভিমুখ দুটো পরস্পরের বিপরীত, তাই জন্য বিপরীতমুখী এটা একটা বল, আর এটা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়া বল। এটা যদি রকেটের বল হয়, এটা হচ্ছে গ্যাসের বল, তাহলে পরে রকেটের উপরেতে গ্যাস যে ক্রিয়া দিচ্ছে, প্রতিক্রিয়া দিচ্ছে সেটা F2, আর রকেট গ্যাসের উপরেতে যে ক্রিয়া দিচ্ছে সেটা হচ্ছে গিয়ে F1। তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে ক্রিয়া প্রতিক্রিয়া সমান এবং বিপরীতমুখী, অর্থাৎ ক্রিয়া ও প্রতিক্রিয়া সমান। তাই রকেট নির্গত গ্যাসের বিপরীত দিকে, গতিশীল হবে। এগুলো বলে দিয়েছি, পাশে লিখে রাখলে ভালো হবে। তোমরা লিখে দিতে পারো যে ডেল mu হলো রকেটের ভরবেগের পরিবর্তন, ডেল mv হলো গ্যাসের ভরবেগের পরিবর্তন। গ্যাস বলতে রকেট থেকে যে গ্যাস বেরিয়ে যাচ্ছে সেই গ্যাসের ভরবেগের পরিবর্তন। তাহলে আজকে আমাদের এ পর্যন্তই রইল। পরের দিনকে আমরা আরো কিছু আলোচনা করব, এই চ্যাপ্টারের কয়েকটা অঙ্ক করাবো, তারপর এই চ্যাপ্টারে আরো কিছু বাকি আছে। সেটা হচ্ছে সেই গতি সংক্রান্ত কতগুলো সূত্র আছে, ফর্মুলা গতি সংক্রান্ত, যেমন s ইজিক্যাল টু vt, v ইজিক্যাল টু u প্লাস at, v ইজিক্যাল টু u মাইনাস at, s ইজিক্যাল টু ut প্লাস হাফ at স্কোয়ার, s ইজিক্যাল টু ut মাইনাস হাফ at স্কোয়ার, v স্কোয়ার ইজিক্যাল টু u স্কোয়ার প্লাস 2as, v স্কোয়ার ইজিক্যাল টু u স্কোয়ার মাইনাস 2as। এই সমস্ত যে গতি সংক্রান্ত সূত্র আছে বা ফর্মুলা আছে সেগুলো আমরা প্রমাণ করে দেখাবো পরের দিন। আজকে তাহলে এ পর্যন্তই রইল।